আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন। তাই আব্দুল তুষার, প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে হামে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এই মুহূর্তে, আসলে সমস্যাগুলো কোথায়? এবং এই যে হামে শত শত মানুষের মৃত্যু, শিশু মৃত্যু, তার পেছনে যাদের দায়, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? সরকার টিকা ক্যাম্পেইন করেছেন, কিন্তু ক্যাম্পেইন করলেই তো কালকেই হামের প্রাদুর্ভাব বন্ধ হবে না। এই ক্যাম্পেইন সাকসেসফুল হলে দেখা যাবে যে 9 মাস থেকে 18 মাস পরে এই হামের প্রাদুর্ভাব কমবে। এটা তো আসলে কি আর বলা যাবে, এটা মানব সৃষ্ট একটি দুর্যোগ। কেননা হামের টিকায় যে অবহেলা করা হয়েছে, হামের টিকার ক্যাম্পেইন করা হয় নাই, যারা টিকা দেয়, যারা টিকা পরিবহন করে, তাদেরকে বেতন দেওয়া হয় নাই। এই দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে, কিন্তু সেই দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কাউকে আমরা দেখতে পাচ্ছি না যে তারা মনোযোগী। কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, সংক্রমণ বাড়ছে, এটির পেছনের কারণ কি? সংক্রমণ বাড়ছে না, সংক্রমণ একই জায়গায় আছে, অর্থাৎ আগের মতোই লোকজন সংক্রমিত হচ্ছে। এর কারণ হচ্ছে হয় লোকজনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, অথবা যে টিকা দেওয়া হয়েছিল সেটা কাজ করে নাই। যাদের কারণে ঘটলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেই? এবং আমরা দেখলাম যে আদালতের আমরা জানি না, ইউনূস সরকারের নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসে আছেন। ইউনূস সরকার যাদেরকে খায় খাতির করে অযোগ্য, মেধাহীন, কিন্তু নিজেদের পছন্দের কারণে নিয়োগ দিয়েছেন, এরকম লোকজন বিভিন্ন জায়গায় বসে আছেন। ইংরেজি না জানে এরকম লোক ইংরেজের দেশে বসে চাকরি করছেন। ভাই মরে গিয়েছে সেজন্য ভাইয়ের রক্তের বিনিময়ে পদ জোগাড় করে লোকজন বিদেশে চাকরি করছেন। এইখানে পতিত বাম ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে সবক দিচ্ছেন। এইখানে এক ধরনের উগ্রবাদী চেতনার লোক, মানবতাবাদী কবি নজরুলের ইনস্টিটিউটে বসে আছেন। বলে এরকম লোকের অভাব আছে নাকি? এবং এদেরকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। এদের সবাইকে বসিয়ে রাখা হয়েছে। ইউনূস সরকারের একজন উপদেষ্টা এই সরকারের মন্ত্রী হয়েছেন। ইউনূস সরকারের রেখে যাওয়া প্রায় শূন্য বিনিয়োগ আনতে পারা বিরাট চেয়ারম্যান বসে আছেন। কে নাই? ইউনূস সরকারের প্রিয় লোকেরা এই সরকারের প্রিয়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আর ইউনূস সাহেবের প্রতি যে কিছু লোকের প্রেম, এটা তো একেবারে অমর প্রেম। মানে এই প্রেম হচ্ছে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে, এই টাইপের প্রেম। তো ইউনূসের কোন অভিযোগের তদন্ত হয়েছে? এই যে ইউনূস সরকার এলএনজি টার্মিনাল তৈরি বা এলএনজি টার্মিনাল নিয়ে এসে বসানোর যে কন্ট্রাক্ট বাতিল করেছিলেন, যে কারণে এখন একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশ গ্যাস সংকটে নিপতিত হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, কারখানা বন্ধ হচ্ছে। এইসব সিদ্ধান্তের দায় ইউনূস সরকারের নাই? সেগুলো তো ইউনূস সরকারকে কেউ দিচ্ছে না। উল্টা যে এলএনজি টার্মিনালটাতে আগুন ধরেছে, সেটার কোম্পানি যে অ্যাক্সেলারেট এনার্জি, সেটা সিইও কে বা সেটার প্রধান কে? সেটার প্রধান পিটার হাস। এবং একসময় আপনার মনে আছে কিনা জানি না, আমি এই কথাটা একটু বলতেই চাই। পিএল 480 চুক্তির অধীনে বাংলাদেশে গম আসার কথা ছিল, কিন্তু সেই গম বন্ধ হয়ে গেল, বাংলাদেশের সরকার বিপদে পড়ল। সেরকম অ্যাক্সিলারেট এনার্জির সঙ্গে আমাদের চুক্তি, তারা নিরবচ্ছিন্ন গ্যাস দিবেন, তারা যে গ্যাস দিতে পারছেন না, একটা আগুন ধরেছে বলে তারা যে রিডান্ডেন্ট আরেকটা এই ধরনের টার্মিনাল এনে দ্রুততম সময়ের মধ্যে সেখানে স্থাপন করে এটাকে ঠিক না করে তারা যে এটা মেরামত করে চালানোর চেষ্টা করছেন, এগুলা নিয়ে কি কোনো কথা হচ্ছে? কোনো কথা হচ্ছে না। উল্টা দেখবেন যে অ্যাক্সিলারেট আরো কন্ট্রাক্ট পাবে, কারণ আমেরিকার সঙ্গে একটা দাসত্ব চুক্তি করে গিয়েছেন ইউনূস, যে আমাদেরকে আমেরিকান কোম্পানি থেকে গ্যাস কিনতে হবে। এবং এই দাসত্ব চুক্তির আগে কিন্তু আপনার মনে আছে, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এই যে বিডার চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সাহেব বিদেশে গিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ড্রিল বেবি ড্রিল। তিনি ওইখানে একটা ভুয়া একটা গ্যাস এক্সপ্লোরিং কোম্পানি, যেটা কিনা তখনও পর্যন্ত ঠিক মতো ব্যবসায় শুরু হয় না, ওইটার সঙ্গে চুক্তি করে ফেসবুক কাঁপিয়ে দিয়েছিলেন। তাহলে যোগসাজশটা কোথায়? আন্ডার টেবিল ডিলের বিষয়টি আমরা জানি না। আমরা যেটা দেখেছি, উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে, এইটুকুই। না, তাহলে সেই মার্কিন ডলারের বিক্রি করার দেশ নিয়ে আমাদেরকে চলতে হবে এখন? সেটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবেন, যারা রাজনীতিবিদ তারা সিদ্ধান্ত নেবেন। জনগণ তো ক্ষমতাহীন, জনগণের তো শুধু বলার আছে, জনগণ শুধু বলতে পারে যে চুক্তিটা করে দিয়েছেন এটা তো দাসত্ব চুক্তি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমি কোথা থেকে বাজার করব এটা বলে দিচ্ছে কে? যে আমার কাছে মাল বিক্রি করে সে, এটা বলে দিয়ে বলছে তোমাকে আমার কাছ থেকে কিনতে হবে। এটা দাসত্ব চুক্তি না। আপনি পকেটে পয়সা নিয়ে বেরিয়েছেন, যেখানে সস্তায় মানসম্পন্ন পণ্য পাবেন সেটা কিনবেন। আপনি দাস চুক্তি করেছেন, যেখানে আপনাকে তার কাছ থেকে মাল কিনতে হবে। এখন মার্কিন ডলারে দেশ বিক্রি করা হলো, তাহলে সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, বা বর্তমান সরকারের কোনো দায়? জানি না, আমি রাজনীতিবিদ না, আমি সাধারণ জনগণ, আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি শুধু বলতে পারি যে আমার সঙ্গে কি অন্যায় করা হয়েছে, আমি শুধু অভিযোগ জানাতে পারি যে আমি কোন অত্যাচার কিংবা কোন ধরনের অবহেলা কিংবা কোন অপমানের শিকার হয়েছি।
বিচার তো আমি করতে পারি না, সমাধান আমার দেওয়ার দায়িত্ব আমাকে কেউ দেয় নাই। আমি শুধু অভিযোগটা করতে পারি। আপনি আমাকে একটা জিনিস বলেন, একজন ধর্ষিতা অভিযোগ করতে পারে যে সে ধর্ষিতা হয়েছে, কিন্তু সে কি গিয়ে বলতে পারে এই ধর্ষণ থেকে তাকে বাঁচানোর জন্য কি উপায়? এটা নির্ধারণ করার কথা সমাজের সমাজপতিদের, এটা নির্ধারণ করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের। তো আমি মানে জনগণ আক্রান্ত, জনগণ অবহেলিত, জনগণ কষ্ট পেয়েছে, সেই কষ্টের কথা জনগণ বলতে পারে। সমাধানের দায়িত্ব কি জনগণ নিজের হাতে রেখেছে? এই অবস্থায় এসে বিএনপি সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা মানে আপনার তো নিশ্চয়ই এক ধরনের প্রত্যাশা ছিল। বিএনপি সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সুবিচার। তারা কেউ ইউনূস আর কেউ মঞ্জুরুল আলম পান না, এইভাবে বিচার না করে তারা যেন চিন্তা করেন, তারা যেন সুচিন্তিত সিদ্ধান্ত নেন। ওনার যে 18 মাসের কিংবা ওনার যে 17 মাসের কিছু বেশি যে শাসন, সেই শাসন নিয়ে একটা গণতদন্ত হয় না কেন? আজকে এই যে বাংলাদেশের তথাকথিত সুশীলেরা, যারা আওয়ামী লীগকে চেটে চেটে তাদের জিহ্বা ক্ষয় করে ফেলেছিলেন, সেই সুশীলেরা এখন কোথায়? কথাবার্তা আমরা বলতে গেলেই তো আবার আমাদেরকে কথিত সুশীল বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় ইউনূসকে সমালোচনা করা যাবে না, ইউনূস সকল সমালোচনার ঊর্ধ্বে। এটা কেমন কথা, তাই না? আওয়ামী লীগের সময় 5 কিছু সুশীল ছিল চিহ্নিত, আমরা সবাই তাদেরকে জানি, তারা তো গর্তে লুকিয়েছে। কিন্তু আরেক শ্রেণী তাদের চেয়ে বেশি মাত্রায় যেই 5 শ্রেণীর সুশীল জন্ম নিল, এবং যারা প্রতিনিয়ত আমাদেরকে অ্যাটাক করছে, আপনাকে অ্যাটাক করছে নানান ভাবে। তারা ইউনূসের গুণগান গাইছে, ইউনূসের গুণগান গাইতে গাইতে তাদের পদবি বাঁচানোর জন্য এখন এই সরকারেরও নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আছে, প্রত্যেকটা সরকারের ভুল ত্রুটি আছে। তাদেরকেও মানে তাদের ভুল ত্রুটিগুলো কোথায় সেগুলো না চিহ্নিত না করে তাদের পাও চাটছে। এদের থেকে মুক্তিটা কোথায়? এই সুশীল তৈরি করা একক কৃতিত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই 5 সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগের রাজনীতির অনেক ভুল আছে, এবং সেই ভুল এবং সেই অন্যায়গুলি নিয়েও কথা বলা উচিত। আওয়ামী লীগের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা নিজেদের কোনো ত্রুটি দেখতে পায় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কি করেছিল, এই সুশীল সমাজকে রীতিমতো ট্রল করেছে, রীতিমতো তাদেরকে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এবং তারা নিজেদের একদল পেইড সুশীল সমাজ তৈরি করেছিল। এবং এই যে গোটা জাতির মুখ বন্ধ করিয়ে দিয়ে উন্নয়নের শাসন কায়েম করা, এসালামকে ধনী করা, এগুলার খেসারত এখন বাংলাদেশ দিচ্ছে। ব্যাংকে টাকা নাই, টাকাকে নিয়ে গেছে আওয়ামী লীগের পালা এই চোরগুলি। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটি তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করতে পরিশ্রম করতে হয় না। আপনি 5 বছর ধরে একটা বাড়ি বানালেন, একটা লোক গিয়ে এক মুহূর্তে সেটা আগুন দিতে পারে, কিন্তু বাড়িটা কিন্তু এক মুহূর্তে তৈরি করতে পারে না। আপনার কথার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ একমত। এবং ওই সময় আমরা সরাসরি বলেছি যে এক শ্রেণীর যে সুবিধাবাদী অলিগার্ক গোষ্ঠী তৈরি হয়েছিল, বিশেষ সুবিধাভোগী সাংবাদিক শ্রেণী তৈরি হয়েছিল, আমলাদের মধ্যে মানে কি বলে একটা যে চরম চরম স্বেচ্ছাচারী একটা আমলা শ্রেণী গোষ্ঠী তৈরি হয়েছিল। সবই আমরা জানি, এগুলো এগুলো কোনো মানে বিন্দুমাত্র কোনো ভুল নেই। সেগুলোর খেসারত দিতে হবে না? হামের টিকার খেসারত যেমন আমরা এখন দিচ্ছি, আওয়ামী লীগের এই বদমাইশিগুলির খেসারত তো আমাদেরকে দিতে হবে না। ওটা তো খেসারত দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক একই ধারা এখনো বলছে কিনা। এখন যারা সুশীল মানে কথিত সুশীলতা করছে, কথিত মানে একটা সুবিধাবাদী অবস্থায় থেকে তারা পা চাটছে, এটি কেন হতে দিচ্ছে? এটি এখানে সংস্কৃতি তৈরি করা হচ্ছে। আপনি 17 বছর 18 বছর ধরে এই যে সংস্কৃতি তৈরি করেছেন, এটা তো 2 বছরে যাবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে এখনো চলছে কিনা আপনি জিজ্ঞেস করছেন না। আমি আপনাকে উদাহরণ দিই, ক্যান্সার হয়েছে প্রোস্টেটে, এখন সেই প্রোস্টেটের ক্যান্সার নিয়ে 18 বছর চলতে থাকে, মানুষ 20 বছরও আছে, কিন্তু ক্যান্সার আছে। এই জন্য এরকম ক্যান্সার সব বেঁচে থাকার একটা সমাজ তৈরি হয়েছে। এই দুর্নীতির ক্যান্সার, চাটাচাটির ক্যান্সার, এই মিথ্যা কথার ক্যান্সার, এই ক্যান্সার আমাদের সমাজে এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে 17-18 বছরে, যেটা থেকে মুক্তি নাই, এমন অবস্থা তৈরি হচ্ছে। আপনি যাকে ইংরেজি শেখান নাই, আপনি যাকে 16 বছর ইংরেজি শেখান নাই, তাকে কি 6 মাসে ইংলিশ শেখাতে পারবেন? পারবেন না। অন্তত তাকে 3-4 বছর শেখাতে হবে। আপনি যাকে 16 বছর কমোড ব্যবহার করতে শিখান নাই, তাকে আর রাতারাতি কমোড ব্যবহার করা শেখাতে পারবেন? কারণ কমোডের উপর পাতুলে বসতে আরাম, আসলে কমোড ভেঙে যাক। তাহলে সেই ইউনূসের লোকজনই প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে, আওয়ামী লীগের যে অপসংস্কৃতি, সে তার ধারাবাহিকতা চলবে। তাহলে এই সরকার কি করবে? এই সরকার আমরা কি এই সরকার বদলাবে? আমাদের আশা হচ্ছে এই সরকার এগুলিকে বদল করবে। কিন্তু এই সরকার যেগুলি বদল করবে, সরকারের প্রধান যতই বলছেন না কেন,
রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা লোকেরা কিন্তু সেই পরিবর্তনকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে।